সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 49তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল গত শুক্রবারে। গতকালই আমি এর সমাধান বা উত্তর দিয়েছি, বাট আজ আমি বিস্তারিত ব্যাখ্যা নিয়ে উপস্থিত হলাম। আসুন দেখা যাক কি প্রশ্ন আছে এবং কিভাবে দ্রুততম সময়ে উত্তর দেয়া যায়। আসুন, আমি যে সেটটির থেকে উত্তর দিচ্ছি এটির সেট কোড হচ্ছে 3 এবং সাংকেতিক নাম হচ্ছে চামেলি। এই প্রশ্নে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রথম গাণিতিক যুক্তির প্রশ্ন, যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? তো আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য প্রথমে ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করতে হয়। বাহুর দৈর্ঘ্যকে যদি √3 দ্বারা গুণ করি তাহলে ঘনকের কর্ণ পাওয়া যায়। এই চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ডট ডট সিই, এইটা হচ্ছে ঘনকের কর্ণ, এটা বের করতে হবে। তো এখানে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যের আলোকে আমরা এটুকু বলতে পারি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a²। এটা হলো আমরা জানি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a²। এইটা দেওয়া আছে 48, তাহলে a² সমান সমান 48/6 = 8। অতএব বাহুর দৈর্ঘ্য a √8, আর 8 কে রুট করলে 2√2 হয়। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান বাহু 2√2 আর তার সাথে গুণ হবে √3। কেননা আমরা জানি বাহুর দৈর্ঘ্যকে √3 দ্বারা গুণ করলে পরে ঘনকের কর্ণের দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে এইটার গুণফল হবে 2 × √6। আমরা দেখতে পাচ্ছি 2 √6 ঘ অপশনে আছে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ঘ। তাহলে আমরা ঘ বৃত্তটা ভরাট করে দিলাম। পরবর্তী প্রশ্ন 5, চামেলি সেট 3 এর 5 নম্বর প্রশ্ন ছিল, দ্বিতীয় গাণিতিক যুক্তির প্রশ্ন। এখানে বলতেছে যে একটি ট্রেন প্রতি সেকেন্ডে 100 ফুট বেগে চলছে। এক ব্যক্তির বন্দুকের গুলির বেগ সেকেন্ডে 200 ফুট। উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের 300 ফুট সামনে একটা লক্ষ্য বস্তু বা স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পরে তা আঘাত করবে? তো এই ক্ষেত্রে আমরা জানি যে t = s/v। s হচ্ছে দূরত্ব, তো s এখানে হচ্ছে 300, s হচ্ছে 300 ফুট, আর v বলতে বোঝায় বন্দুকের গুলি, এবং যেহেতু ওই ব্যক্তি চলমান অবস্থায় আছে অতএব ওই চলমান অবজেক্ট বা ট্রেনের গতি এখানে যোগ হবে। তাহলে 100 আর 200 যোগফল 300 ফুট পার সেকেন্ড, এই বেগে হচ্ছে ট্রেনটা চলছে। তাহলে আমরা যদি 300 কে 300 দিয়ে ভাগ দেই তাহলে রেজাল্ট আসবে 1। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ অপশনে আছে 1, অতএব গ বৃত্ত ভরাট করলাম। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে যে একটি লোহার গোলক কে গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরি সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটির ব্যাসার্ধ। তো আমরা যদি ধরে নেই যে মনে করি n সংখ্যক সম আকৃতির গোলক হবে। হ্যাঁ, এখানে প্রশ্ন করছে যে একটা বড় গোলককে গলিয়ে ছোট ছোট সম আকৃতির বা একই আয়তনের কতগুলো গোলক তৈরি করা যাবে। যদিও আপনারা এই যে এখানে চিত্র আছে এখান থেকে বুঝে গেছেন, এটা আমি হিন্টস দেওয়ার জন্য রেখেছি। যারা একটু দূরদৃষ্টি সম্পন্ন তারা চিত্র দেখে উত্তর দিবে। তাহলে ছোট গোলক n ইন্টু ছোট গোলকের আয়তন 4/3 পাই r³ = 4/3 পাই 2r³। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে r এবং 2r কি জিনিস। এখানে লক্ষ্য করেন, এখানে বলছে যে
যে প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকটির অর্ধেক। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ যদি 2r হয় তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ হবে 2r এর অর্ধেক হচ্ছে r। তাহলে এখান থেকে আমরা যদি খেয়াল করেন, আমরা যদি এই যে কমন টার্ম 4/3 পাই, 4/3 ইন্টু পাই কমন টার্ম বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা লিখতে পারি or n ইন্টু r কিউ ইজ ইকুয়াল টু 8r কিউ। আমরা 2 কে কিউ করলাম 8 হলো, আর r কিউ তো থেকেই গেল। তাহলে r কিউ যদি বাদ চলে যায় n ইজ ইকুয়াল টু 8। অর্থাৎ আমরা বলতে পারি যে এরকম বড় একটা গোলক যার ব্যাসার্ধ এই ছোট গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ, একটাকে গলিয়ে 8টা করা যায়। এই যে আপনার চিত্র থেকে বুঝতে পারছেন। তো আমরা দেখতে পাচ্ছি খ অপশনে 8 আছে, অতএব আমরা খ বৃত্ত ভরাট করে দিলাম। পরবর্তী প্রশ্ন, এটা একটা কমন প্রশ্ন, লগ-এর প্রশ্ন। এর উত্তর আমরা ঠিক খুব সহজে ভাবে দিতে পারি। কমন প্রশ্ন, log x টু দা পাওয়ার 4 ইজ ইকুয়াল টু -2 হলে x এর মান কত? আমরা জানি সেকেন্ড লাইনে লগ থাকবে না, x ভিত্তি যে সে ভিত্তিটা থাকবে, x জায়গা মতো থাকবে, -2 আসবে 4 এর জায়গায় আর 4 যাবে -2 এর জায়গায়। বা আমরা লিখতে পারি যে x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4। এখানে কি হলো? ব্যস্তকরণ হলো। যেহেতু পাওয়ার নেগেটিভ ছিল, নেগেটিভ পাওয়ারকে পজিটিভ করার জন্য আমরা ডান পাশটাকে ব্যস্তকরণ করে দিলাম। অতএব x ইজ ইকুয়াল টু 1/2। এখানে প্লাস মাইনাস আসলো না। কেন প্লাস মাইনাস আসলো না? কারণ আমরা জানি লগ এর ভিত্তি কখনো নেগেটিভ হয় না। লগ ইজ ডিফাইন্ড অনলি ফর পজিটিভ ভ্যালুজ অফ x। এই জন্য আমরা এখন উত্তর দেব হাফকে। দেখতে পাচ্ছি হাফ আছে ক অপশনে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগফলের 3 গুণ, দ্বিতীয় কোণটি কত ডিগ্রি? আসলে এখানে একটি সমকোণী ত্রিভুজকে ইন্ডিকেট করেছে যার কোণগুলো 30, 60 এবং 90। আসেন চিত্র দেখলে পরে বিষয়টা ক্লিয়ার হবে। খেয়াল করুন, চিত্র দিকে তাকান। বলছে একটি কোণ, তো একটি কোণ প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক। তো আমরা যদি এই 30 এ কে প্রথম কোণ আর 60 কে দ্বিতীয় কোণ মনে করি, খেয়াল করেন, তাহলে 30 কিন্তু 60 এর অর্ধেক। আবার তৃতীয় কোণ অর্থাৎ 90 ডিগ্রি আছে, এই দুটা কোণের বিয়োগফল 30 এর 3 গুণ, 3 30 90। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দিতে পারি দ্বিতীয় কোণ হচ্ছে খ। বাট অ্যান্সারটা আমরা আগে দিতে চাই। অ্যান্সার এইভাবে দিতে পারি যে মনে করি দ্বিতীয় কোণ 2x ডিগ্রি, অতএব প্রথম কোণ সমান x ডিগ্রি, তৃতীয় কোণ সমান 3 ইন্টু 2x মাইনাস x ডিগ্রি। যেহেতু বলছে তৃতীয় কোণটা হচ্ছে এই দুইটা কোণের পার্থক্যের 3 গুণ, এই জন্য 3 দ্বারা গুণ করলাম, ইজ ইকুয়াল টু 3x। তো যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে x প্লাস 2x প্লাস 3x সমান সমান 180, বা 6x সমান সমান 180। উপর থেকে একটু মুছে দেই। উপর থেকে যদি মুছে দেই তাহলে এখানে লিখতে পারছি যে 6x সমান সমান 180 ডিগ্রি হলে x সমান সমান 180 ভাগ 6 সমান 30 ডিগ্রি। অতএব 2x সমান সমান 30 গুণ 2 সমান 60 ডিগ্রি। যেহেতু দ্বিতীয় কোণটা বের করতে বলছে, দ্বিতীয় কোণটা হচ্ছে 2x এর মান 60। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে খ অপশনে আছে 60, অতএব খ বৃত্ত ভরাট করে দিলাম। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটায় ভুল আছে, অসঙ্গতি আছে, এই কারণে এই প্রশ্নের উত্তর আর আমরা দিব না, সময় নষ্ট করব না। পরীক্ষার হলে ভুল বুঝতে পারাটা একটা আশীর্বাদ এবং এইটাই হচ্ছে সফলতা, যে ভুল প্রশ্নের পিছনে সময় নষ্ট করা যাবে না। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে যদি গতকাল শুক্রবার হতো তাহলে আজ হতে 81 দিন পর কি বার হবে?
তো আমরা প্রথমে হিসাব করব যে আজ কি বার, তা গতকাল যদি শুক্রবার হয় তাহলে আজ কিন্তু শনিবার। এখন আজ শনিবার থেকে 81 দিন পর কি বার হবে, সেই ক্ষেত্রে আমরা যা করব তা হচ্ছে এই 81 কে আমরা যেহেতু 7 দিনে 1 সপ্তাহ 7 দিয়ে ভাগ দেবো, 7 11 77, ভাগশেষ থাকবে 4। এখন আমরা শনি থেকে 4 দিন পর গণনা করব, কি আসে ওইটা হবে উত্তর। তাহলে রবি সোম মঙ্গল বুধ 4 আসছে, 4 বুধ আসে, তাহলে আমরা উত্তর দেবো বুধবার। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর খ, বুধবার। পরবর্তী প্রশ্ন, এই কোশ্চেনটার বক্তব্য হচ্ছে একটি সমান্তর ধারা চতুর্থ এবং 12তম পদের যোগফল 20, ওই ধারার প্রথম 15 পদের যোগফল কত? তো যদি এই তথ্যটুকু দেয়া থাকে তাহলে আমরা শুরু করব এইভাবে সমাধানের জন্য। মনে করি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। প্রশ্ন মতে চতুর্থ পদ হচ্ছে a প্লাস 3d আর 12তম পদ হচ্ছে a প্লাস 11d ইজ ইকুয়াল টু 20, বা a এবং a যোগ করলে টোয়াইস a আর 3d আর 11d যোগ করলে 14d ইজ ইকুয়াল টু 20। এই তথ্যটা আমরা ব্যবহার করব। এই যে লিখলাম টোয়াইস a প্লাস 14d ইজ ইকুয়াল টু 20। এখন আমরা 15 পদের সমষ্টি, তাহলে S15 15টি পদের সমষ্টি সমান সমান 15/2 ইন্টু টোয়াইস a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। এই হচ্ছে সমষ্টির ফর্মুলা। তাহলে 15/2 গুণ টোয়াইস a প্লাস 14d। এখন টোয়াইস a প্লাস 14d এর মান কিন্তু 20, তাহলে আমরা লিখতে পারি 15/2 ইন্টু 20। 20 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 10 হয়, আর 15 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কিন্তু রেজাল্ট আসে 150। তাহলে আমরা লিখতে পারি রেজাল্ট হচ্ছে 150। আমরা দেখতে পাচ্ছি খ অপশনে আছে 150। অতএব এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা খ বৃত্ত ভরাট করলাম। আর এখানে আরেকটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে মাথায় রাখবেন, এই যে ধারাকে ইন্ডিকেট করে কোশ্চেন হয়েছে এইটা হচ্ছে এই ধারা, এই যে আমি লিখে দিয়েছি এই ধারাটার কথা মনে রাখবেন। অর্থাৎ 3 4 5 6 যোগ 17, অর্থাৎ 3 থেকে 17 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল যদি বের করতে বলতো তাহলে আমরা এই 150 উত্তর দিতাম। এখান থেকে পরবর্তীতে কোনো কোশ্চেন হতে পারে, অতএব আপনারা এটা মাথায় রাখবেন। এটা আমি অতিরিক্ত দায়িত্ব বোধ থেকে দিয়ে দিলাম। পরবর্তী প্রশ্ন, এখানে কোশ্চেন করছে নিচের ধারার পরবর্তী সংখ্যা কোনটি? এখন নিচের ধারা বলতে 1 √9 মানে 3, তাহলে 1 3 5 √49 ইজ ইকুয়াল টু 7। তাহলে আমরা কি পাচ্ছি বিজোড় সংখ্যাগুলো 1 3 5 7। তাহলে পরবর্তীতে এখানে অবশ্যই 9 আসবে। তাহলে আমরা এখানে 9 কে কল্পনা করতে পারি। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর খ অপশনে রয়েছে 9। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে যে x² + 6s - 27 <0। এর সমাধান সেট নিচের কোনটি? এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু শুধু একটু সাধারণ জ্ঞান, অসমতা সম্পর্কে যে মৌলিক বেসিক জ্ঞান, যেটাকে আমরা সাধারণ জ্ঞান বলি, এইটুক থাকাই যথেষ্ট। কেননা আমরা জানি যে অসমতা যখন এই ক্লিয়ারলি লেস দেন আর গ্রেটার দেন, যেখানে ইকুয়াল সাইন থাকে না, এরকম অবস্থায় কোশ্চেন আসে, তখন থার্ড ব্র্যাকেটের কোনো সুযোগই থাকে না। এই জ্ঞান আমাদের বলে দিচ্ছে যে ক আর খ উত্তর হতে পারে না, তাহলে অবশ্যই উত্তরটাতে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। আর আমরা খেয়াল করছি এটা উত্তর হতে পারে না, কারণ ফার্স্ট ব্র্যাকেটের সাহায্যে যখন আমরা কোনো সেটকে প্রকাশ করি তখন বড় যে সে থাকে ডাইনে আর ছোট যে সে থাকে বামে, সেই হিসেবে এটা উত্তর হতে পারে না, কারণ ছোটটা ডাইনে আর 0 -9 থেকে বড় সে বামে। অতএব বোঝা যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর গ। তাহলে আমরা গ বৃত্ত ভরাট করে দিতে পারি।
এখন কেউ যদি বলেন যে স্যার আমরা একটু রিটেনের জন্য করব, বা তাহলে কিন্তু আমি এই এই যে এই সমাধানটা আপনাদেরকে সাজেস্ট করতে পারি। এই যে সমাধানটা এখানে দেখতে পাচ্ছেন, এই সমাধানটাই আপনারা লিখিত পরীক্ষার জন্য এই সমাধানটা আপনারা ব্যবহার করবেন। আর লিখিত পরীক্ষার জন্য কিন্তু সংখ্যা রেখার প্রয়োজন হবে, এই জন্য সংখ্যা রেখাটা এখানে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, একজন লোক একটা কলা 1 মিনিটে খেতে পারে, তাহলে 5 জন লোকের 5টা কলা খেতে কত মিনিট সময় লাগবে? এর উত্তর কিন্তু এই একই। যেহেতু শ্রমিক 5 জন লোক শ্রমিক, আর কাজের পরিমাণ অর্থাৎ কলার পরিমাণ না কাজের পরিমাণ সময়, এরা দুইজন একই হারে বাড়ছে। শ্রমিক যে হারে বাড়ছে কাজ সেই হারেই বাড়ছে, অর্থাৎ সময় অপরিবর্তিত থাকবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ। এখন কেউ যদি বলেন যে স্যার একটু করে দেন, তাহলে আমরা ঐকিক নিয়মে এইভাবে করতে পারি। একজন লোক একটি কলা খায় 1 মিনিটে। অতএব যখন 5 দেব, মনে রাখবেন শ্রমিক যেখানে থাকে ওইখানে 1-এর পর লাইনে শ্রমিকেরটা ভাগ হয়, তার মানে এই 5 যাবে এই 1-এর নিচে। কিন্তু এইখানে যখন 5 দেব, হ্যাঁ, 5 জন লোক 5টি কলা, কাজের পরিমাণ যখন বেড়ে যায়, অর্থাৎ 1 যখন আসে, ওই 1-এর নিচে যখন কাজের পরিমাণ যাই আসুক ওইটা আবার কিন্তু গুণ হয়। তাহলে এই 5টা এখানে এসে গুণ হবে, তাহলে 5 কেটে গেলে রেজাল্ট কিন্তু 1 আসে। এইটাই হচ্ছে রেজাল্ট। এই অঙ্কের চ্যালেঞ্জ হচ্ছে, সাধারণত ঐকিক নিয়মে আমরা 3টা লাইনে অঙ্ক করি। কেন? কারণ আমাদেরকে 1 ব্যতীত অন্য কোনো তথ্য দেয়, তখন এই সেকেন্ড লাইনে আমরা এককেরটা বের করি। ঐকিক নিয়ম মানে ইউনিটারি বা 1 ভিত্তিক অঙ্ক পদ্ধতি। তো এইখানে 1 দিয়েই দিছে, এইখানে অনেকে কনফিউজড হয়ে যায় বা বিব্রত বোধ করে। তো আশা করি আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। অর্থাৎ এই প্রথম 5 শ্রমিক 5 কিন্তু এখানে ভাগ হয়েছে, আর যখনই কলার পরিমাণ হচ্ছে কাজের পরিমাণ, ওইটা কিন্তু গুণ হয়েছে। এখন কোন 5 গুণ কোন 5 ভাগ এটা বড় বিষয় না, বিষয় হচ্ছে 1 5 হচ্ছে শ্রমিক আর 1 5 হচ্ছে সময়। শ্রমিক আর সময় এরা হচ্ছে ব্যস্তানুপাতিক, এরা কখনোই এক জায়গা যাবে না, একটা নিচে গেলে আর একটা উপরে যাবে। 2টা 5-এর একটা 5 নিচে আর একটা 5 উপরে কেটে যাবে, অতএব ওই 1 উত্তর থেকেই যাবে। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নের বক্তব্য হচ্ছে, একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হতো, বইটি ক্রয় মূল্য কত? তা আমি আপনাদেরকে প্রিলিমিনারি হলে সাজেস্ট করি যে আপনারা এই জাতীয় প্রশ্নের উত্তর শর্টকাটে দেবেন। কিরকম শর্টকাট? এরকম যে ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 100D বাই x প্লাস y। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই ডিটা কি, এক্স আর ওয়াই কি? তো আমি বলবো এক্স আর ওয়াই আছে 2টা পার্সেন্টেজ। এই অঙ্কে দেখবেন 2টা পার্সেন্টেজ আছে বক্তব্যের মধ্যে। আর ডি হচ্ছে ডিমান্ড, এক্সট্রা ডিমান্ড, অতিরিক্ত প্রত্যাশা। এখানে অতিরিক্ত প্রত্যাশা কত টাকা? বলছে 60 টাকা। তাহলে 60 হচ্ছে ডি এর মান। হ্যাঁ, তাহলে 100 ইন্টু 60 বাই 10 প্লাস 5, তাহলে 100 ইন্টু 60 আর নিচে থাকবে 15। তো 15 দিয়ে 16 কাটলে 4, 4 গুণ 100 ইজ ইকুয়াল টু 400। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 400। 400 কোথায় আছে? গ অপশনে আছে। অতএব আমরা গ বৃত্ত ভরাট করে দিতে পারি। এখন কেউ যদি বলেন যে স্যার একটু বিস্তারিত করে দেখান, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই যে লিখিত যে মোডটা আছে, যে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আছে, এইভাবে আপনারা লিখিত পরীক্ষার জন্য সমাধান দিবেন। পরবর্তী প্রশ্নে চলে যেতে পারি। এখানে বলছে একটা বাক্সের 4টা লাল, 3টা নীল, 2টা হলুদ ও 1টা সবুজ বল আছে। কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত 1টা লাল বল থাকবেই? তো এই প্রশ্নের কিন্তু খুব সহজ উত্তর দিতে পারি আমরা। কিভাবে? দেখেন, 1টা লাল বল থাকবেই, তাহলে লাল থাকবে না কখন, সেই প্রেক্ষাপটটা একটু বিবেচনা করি। বল যদি হয় নীল, বল যদি হয় হলুদ, বল যদি হয় সবুজ, তখন থাকবে না। তাহলে নীল বল আছে 3টা, হলুদ বল আছে 2টা, আর সবুজ বল আছে 1টা, মোট আছে 6টা। অর্থাৎ যখন বল নীল, হলুদ অথবা সবুজ হবে তখন লালকে পাওয়া যাবে না। তার মানে আমরা যদি 6টা বল তুলি তাহলে সেটা হতে পারে নীল, হতে পারে হলুদ, হতে পারে সবুজ, এখানে লাল বল পাওয়া যাচ্ছে না।
কিন্তু এর থেকে যদি একটা বল একটু বাড়ায় নেই 7টা, তাহলে কিন্তু অবশ্যই এই 4টা লাল থেকে একটা লাল আসবেই। তার মানে আমরা উত্তর দেব 7টা বল। অর্থাৎ 7টা বল যদি কমপক্ষে তুলি তাহলে একটা বল অবশ্যই লাল হবে। অতএব আমরা দেখতে পাচ্ছি গ অপশনে 7 আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। পরবর্তী প্রশ্ন, সমাবেশের আরেকটি প্রশ্ন, এবং এইটা সম্ভবত এই 49তম প্রিলিমিনারির সবচেয়ে জটিল এবং কঠিন প্রশ্ন। এটা রিটেনের প্রশ্ন। এই প্রশ্নটা আমি মনে করি দেওয়া উচিত না, বাট এখানে তো কোনো গ্রামার নেই, দিলে করার কিছু নেই, করতে হবে, যোগ্যতার প্রমাণ দিতে হবে। তো আসুন দেখা যাক এর সমাধান। যেহেতু এটা রিটেনের প্রশ্ন তাই আমি রিটেনের মতো করে দিলাম। এইখানে আগে আমরা দেখবো যে মোট বল কতগুলো। তো লাল বল প্রথম থলে 2টা আছে আর দ্বিতীয় থলেতে 5টা আছে। সবুজ বল প্রথম থলেতে 3টা আর দ্বিতীয় থলেতে 2টা। তাহলে মোট বল সংখ্যা প্রথম থলেতে 5, দ্বিতীয় থলেতে 7। কেন মোট বল সংখ্যা বের করলাম? কারণ আমরা লালের সম্ভাব্যতা আর সবুজের সম্ভাব্যতা যদি শুধু বের করি, এইটুকু বের করি, তাহলে আমাদের লাগবে মোট বল আর অনুকূলের বল, অর্থাৎ পৃথক পৃথক ভাবে সবুজ কয়টা আর লাল কয়টা, এটা লাগবে আমাদের। এবার আমরা দেখব যে প্রত্যেক থলে থেকে যদি একটা বল তুলি তাহলে ওই একটা বলই সবুজ হওয়ার সম্ভাবনা কত, অথবা ওই একটা বল লাল হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা এখন এখানে দেখতে পাবো যে এখানে আছে একটি বল লাল হওয়ার সম্ভাবনা প্রথম থলেতে 2/5। কেন? কারণ প্রথম থলেতে লাল বলের সংখ্যা হচ্ছে 2টা আর মোট বল হচ্ছে 5টা, আর দ্বিতীয় থলেতে লাল বল হচ্ছে 5টা আর মোট বল সংখ্যা 7টা, এই যেটা আপনারা এখানে দেখতে পেয়েছেন। এবার একটি বল সবুজ হওয়ার সম্ভাবনা, একটি বল যদি সবুজ হয় সেই সম্ভাবনা আছে প্রথম থলেতে 3/5। কেন? কারণ প্রথম থলেতে সবুজ বল ছিল 3টা আর মোট বল সংখ্যা ছিল 5, আর দ্বিতীয় থলেতে ওই একটা বল সবুজ হওয়ার সম্ভাবনা 2/7। 2/7 কেন? কারণ দ্বিতীয় থলেতে সবুজ বল ছিল 2টা। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে একটি বল যদি লাল হয় প্রথম থলেতে তার সম্ভাবনা কত, দ্বিতীয় থলেতে সম্ভাবনা কত। আবার যদি সবুজ হয় তাহলে প্রথম থলের সম্ভাবনা কত, দ্বিতীয় থলেতে সম্ভাবনা কত। অর্থাৎ পৃথক পৃথক সম্ভাবনা প্রত্যেকটা থলের প্রেক্ষাপটে আমরা বের করে দিলাম। এইবার আসেন এই ঘটনা কতভাবে ঘটতে পারে সেটা বিবেচনায় আনতে হবে। আসুন একটু দেখে নিই কতভাবে ঘটতে পারে। খেয়াল করুন, এই যে এখানে বলা হচ্ছে যে ঘটনাটি যতভাবে ঘটতে পারে, প্রথম থলিয়াতে সবুজ, দ্বিতীয় থলিয়াতে লাল। হ্যাঁ, হতে পারে। অথবা দেখা গেল প্রথম থলিয়াতে লাল, দ্বিতীয় থলিয়াতে সবুজ, এটাও ঘটতে পারে। আবার উভয় থলিয়াতে সবুজ উঠলেও হবে। এখানে বলছে অন্তত একটা বল সবুজ, অর্থাৎ 2টা হলে কোনো আপত্তি নেই। সেই ক্ষেত্রে সম্ভাবনা আমরা জানি যে লাল কোন বল অর্ধেক লাল অর্ধেক সবুজ না, অর্থাৎ এখানে কোনো ইন্টারসেকশনের সম্ভাবনা নাই। এটা স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনার সম্ভাবনা হচ্ছে তাদের গুণফলের সমান। অতএব আমরা এখানে গুণ করে, খেয়াল করছেন, আমরা গুণ করে এই যে এইখান থেকে রেজাল্ট গুলো এনেছি, সম্ভাবনা পৃথক পৃথক ভাবে বের করছি যে প্রথমটিতে সবুজ পরেরটিতে লাল, তা কত, অথবা প্রথমটিতে লাল দ্বিতীয়টি সবুজ, সেই সম্ভাবনা কত, অথবা উভয় থলিয়াতে যদি সবুজ বল উঠে যায় দুইটাই, তাহলে সম্ভাবনা কত। আমরা দেখছি 3/7, 4/35 and 6/35। এই সম্ভাবনাগুলো যোগ করলে আমরা পাবো মোট সম্ভাবনা বা চূড়ান্ত সম্ভাবনা, সেটা হচ্ছে 5/7। আমরা দেখতে পাচ্ছি অপশনে ছিল 5/7, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর 5/7। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এই যে কোশ্চেনটি দেখছেন এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস বা সরলরৈখিক যে জোট সহ সমীকরণ, সেখান থেকে কোশ্চেন আসছে। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মনে করি যে অঙ্ক না করে যদি শুদ্ধি পরীক্ষা করা যায়, অর্থাৎ আমরা যদি মনে মনে ভাবি যে এই ঘ যদি উত্তর হয়, যেমন এক্স এর মান a, y এর মান 0, কিভাবে? আমরা যদি এইখানে এক্স এর মান a বসাই তাহলে এখানে a² পাই, আর y এর মান 0 বসালে 0 = a²। খেয়াল করেন, তার মানে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যাবে। এখান থেকে আমরা বুঝতে পারি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ। তাহলে আমরা ঘ কে উত্তর দিতে পারি। কিন্তু যদি কেউ বলে যে একটু করে দেখান, তাহলে আমরা এইভাবে করবো যে আমরা প্রথমে 1 নং সমীকরণকে b দ্বারা গুণ করব। 1 নংকে b দ্বারা এবং 2 নংকে a দ্বারা গুণ করে
গুণ করে। এটা হলো 1 নম্বর, এইটা হলো 1 নম্বর, আর এটা হলো 2 নম্বর। 1 নম্বর, এটা 2 নম্বর। তো যদি গুণ করি তাহলে দেখা যাচ্ছে এখানে পাচ্ছি abx প্লাস b স্কয়ার y ইজ ইকুয়াল টু a স্কয়ার b। আবার দ্বিতীয়টাকে যদি a দ্বারা গুণ করি তাহলে এখানেও abx আর মাইনাস a স্কয়ার y ইজ ইকুয়াল টু a স্কয়ার b। এখন যদি আমরা বিয়োগ করে দেই, বিয়োগ করা মানে চিহ্ন চেঞ্জ করে দেয়া, তো বিয়োগ করে দিলে দেখা যাচ্ছে abx কেটে গেল, আর এখানে থাকলো y ইন্টু b স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এইদিকে 0 হয়ে গেল। দ্যাট ইজ y এর মান 0 আসতেছে। এখান থেকে আমরা পাচ্ছি, এটা মুছে দেই, এখান থেকে y এর মান 0 পাচ্ছি, অর্থাৎ y ইজ ইকুয়াল টু 0। এটা যদি মুছে দেই, এখন এইটা হলো 1 নম্বর। 1 নংয়ে যদি আমরা মান 0 বসাই, 1 নংয়ে y সমান 0 বসিয়ে পাই a into x plus 0 is equal to a square। অতএব x সমান সমান a স্কয়ার বাই a is equal to a। অতএব নির্ণেয় সমাধান, x, y is equal to a, 0। আর আমরা খেয়াল করছি ঘ অপশন এটা ছিল, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ঘ। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা গুণোত্তর ধারা বিষয়ে একটি প্রশ্ন। এখানে বলছে যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটি যদি 32 এবং অষ্টম পদটি যদি 256 হয় তাহলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত। তো এই বিষয়ে আমি বলবো যে আপনারা বাসার কম্পিটিটিভ বেসিক ম্যাথ জন বইটি পড়েন, ওইখানে স্পষ্ট লেখা আছে যে দূরবর্তী পদকে নিকটবর্তী পদ দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে ওই ভাগফল অবশ্যই বর্গ সংখ্যা অথবা ঘন সংখ্যা হবে। বর্গ সংখ্যা হলে বর্গমূলই হচ্ছে রেশিও, আর ঘন সংখ্যা হলে ঘনমূল রেশিও। যেমন দেখেন এইখানে দূরবর্তী পদ হচ্ছে 256, আর নিকটবর্তী পদ অর্থাৎ পঞ্চম পদ হচ্ছে 32। তা আমরা যদি ভাগ দেই, ভাগ দিলে পরে 8 পাবো। 8, এই 8 হচ্ছে একটা ঘন সংখ্যা, তাহলে এর ঘনমূলীয় রেশিও। আর 8 যদি হতো বর্গ সংখ্যা তাহলে এর বর্গমূলীয় রেশিও হতো। অতএব ঘনমূল বের করবো, r ইজ ইকুয়াল টু 8 এর ঘনমূল যা হচ্ছে 2। আর আমরা দেখতে পাচ্ছি গ অপশনে আছে 2, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। এখন আপনারা প্রশ্ন করতে পারতেন যে স্যার ঘনমূল কেন বা বর্গমূল কেন, সেটা কি বোঝার উপায় আছে? হ্যাঁ, অবশ্যই বোঝার উপায় আছে। সেটা আছে এরকম, খেয়াল করেন 32 আর 256, একটা হচ্ছে পঞ্চম পদ আর একটা হচ্ছে অষ্টম পদ, 5 আর 8, পঞ্চম আর অষ্টম। 5 আর 8 এর ব্যবধান কিন্তু 3। হ্যাঁ, 3 মানে ঘন আর 2 মানে বর্গ। সুতরাং এইভাবে যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে পরে পরীক্ষার হলে আপনি সময় বাঁচাতে পারবেন এবং ভালো করবেন। সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনারা লক্ষ্য করলেন যে বাসার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ জন বইয়ের কিছু কৌশল ব্যবহার করে আমরা এই গুণোত্তর ধারার প্রশ্নের সঠিক উত্তর দিলাম দ্রুত। এছাড়া আমরা বিন্যাস সমাবেশের অঙ্কটা দেখলাম, এছাড়া আমরা সমকোণী ত্রিভুজের যে খুঁটিনাটি বিষয়টা দেখলাম। এরকম আরো অনেক গোপন অর্থাৎ নতুন বিষয় আমার এই বইতে আছে, যেটা সাধারণত কোনো বইতে নেই। আপনারা পড়লে এই বিষয়ে বেসিক জানতে পারবেন। আশা করি আপনারা বইটি পড়বেন, সংগ্রহ করবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। আবার দেখা হবে কোনো না কোনো চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে অথবা কোনো মৌলিক জ্ঞান নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।